আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? তো অনেকেই বলেছো আপু তোমার পছন্দ মতো একটা রোমান্টিক গল্প দাও। তাই তোমাদের জন্য নতুন একটা গল্প নিয়ে আসলাম। তো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবে গল্পটা কেমন লাগছে। তো শুরু করছি গল্প নেশাক্ত ভালোবাসা। পর্ব ১ লিখেছেন তামান্না ইসলাম। হে বিউটিফুল, এক রাতের জন্য আমার বউ হবে? হে গার্ল, ডোন্ট ওয়ারি, পরের দিন সকালে উঠে না তুমি আমাকে চিনবে আর নাই বা আমি তোমাকে চিনব। নিজের পেছন থেকে কারো এমন অদ্ভুত রকমের কথা শুনে অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় আইরাত। কপাল কুঁচকে ফট করে পিছনে তাকায়। আজ নিজের বান্ধবী দিয়ার জন্মদিন ছিল। দিয়া বরাবরই ধনাঢ্য পরিবারের মেয়ে, তবে মেয়ে হিসেবে অনেক ভালো, আর আয়রাত তার বেস্টও। প্রথমে আসতে না চাইলেও পরবর্তীতে দিয়ার এক প্রকার জোরাজুরিতেই বাধ্য হয়েই আসতে হয়েছে তাকে। আয়রাত ভেবেছিল যে হয়তো কোনো একটা কমিউনিটি সেন্টারে দিয়ার জন্মদিন সেলিব্রেটি করা হবে, কিন্তু যখন এখানে এলো তখন বুঝলো যে এটা একটা বার। যেহেতু এটা একটা বার, তাহলে জায়গাটাও তেমনই হবে। সব মেয়ে ওয়েস্টার্ন ড্রেস আপ, কেউ নাচছে, কেউ ড্রিঙ্ক করছে। দিয়া আয়রাতকে এক মুহূর্তের জন্য একা ছাড়েনি, কিন্তু হঠাৎ একটা কল আসাতে দিয়া বাইরে চলে যায় কথা বলতে। আয়রাত কখনই এর আগে বাড়ি আসেনি, তাই তার খুব বেশি আনকমফোর্টেবল লাগছে। আয়রাত একটা সাইডে একদম চুপ করে দাঁড়িয়েছিল, কিন্তু হুট করেই যে কেউ আয়রাতকে এমন ধরনের কিছু কথা বলবে তা তার ধারণার বাইরেই ছিল। আয়রাত অবাক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলি ভাবছিল, কিন্তু তার ভাবনাতে ছেদ ঘটিয়ে সেই অজানা লোকটি আবার বলে ওঠে, হেই, কিছু বলছো না কেন? তোমাকে আমার ভালো লেগেছে, এক রাতের বউ হবে? এবার আয়রাতের বেশ খারাপ লাগছে, তবে আয়রাত খেয়াল করে দেখলো লোকটি ড্রিঙ্ক করছে। অ্যালকোহলের শপের সামনে বসে আছে। বাম হাতের 2 আঙ্গুলের ভাঁজে সিগারেট আর ডান হাতে রয়েছে হুইস্কির বোতল। হাতে রয়েছে একটা গোল্ডেন ওয়াচ, ব্ল্যাক কালারের ডেনিম প্যান্ট পরা, অ্যাশ কালারের টি শার্ট আর উপরে জ্যাকেট। তবে বারে হরেক রকমের ডিস্কো লাইট থাকার ফলে লোকটির মুখমণ্ডল ঠিক ভালোভাবে দেখা যাচ্ছে না। আয়রাত শুরুর দৃষ্টিতে তাকিয়েছিল তার দিকে, কিন্তু তখনই লোকটি আয়রাতের দিকে তুড়ি বাজায়। আয়রাতের হুঁশ ফিরে। ও আচ্ছা, নাও আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। তুমি কথা বলতে পারো না? এবার সত্যি আয়রাতের ভীষণ রাগ উঠে গেল। আয়রাত বলল, না, আমি বোবা নই। হেই, কথা বলছো? আয়রাত বলল, দেখুন, আসলে আসলে আপনি আমাকে যেমন মেয়ে ভাবছেন আমি আসলে তেমন মেয়ে নই। ও আচ্ছা, তাহলে কেমন মেয়ে তুমি বেব? আসলে আমি আমার ফ্রেন্ডের বার্থডের জন্য এসেছিলাম, কিন্তু আমি যদি জানতাম যে সে এখানে প্ল্যান করেছে তাহলে আমি কখনই আসতাম না। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। সো কোল্ড ভালোগিরি আমার সাথে দেখানো বন্ধ করো। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। আমি বললাম তো যে আমি খুব সিম্পল একটা মেয়ে, আর তেমন নই। কত লাগবে সোজাসাপটা বললেও তো পারো নাকি? অসভ্য কোথাকার! হায়, কি তেজ! এবার আয়রাত রাগে দুঃখে সেখান থেকে চলে আসতে নিলে নিজেই নিজের জামাতে আটকে নিচে পড়ে যেতে নেয়। আসলে দিয়া জোর করে তাকে একটা নেভি ব্লু কালারের গাউন পরিয়ে দিয়েছে, যা সামলাতে তাকে হিমশিম খেতে হচ্ছে। তাই দ্রুত সেখান থেকে চলে আসতে নিলে সাথে সাথে সে পড়ে যেতে ধরলে একটা হাত আয়রাতের কোমর পেঁচিয়ে ধরে, আর সে পড়ে যাওয়ার থেকে বেঁচে যায়। আয়রাত তো চোখ মুখ সব কুঁচকে ফেলেছিল, এই ভেবে যে এই হয়তো সে গেল, কিন্তু সব কিছু ঠিক আছে এমন আভাস পেয়ে পিট করে চোখ মেলে তাকায়। দেখে যে সে উপর হয়ে ঝুলছে, অর্থাৎ পড়ে যাওয়া থেকে বেঁচে গেছে। পরক্ষণেই নিজের পেটে আর কোমরে কারো হাতের স্পর্শ পেয়ে সে তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়। আগে ঠিকভাবে নিজে হাঁটতে তো শেখো, বারবার পড়ে যাবে আর ধরার জন্য আমি আসবো না? আমার অফারে তো রাজি হলা না, তা না হলে সারা রাতেই ধরে রাখতাম। এমন কথা শুনে আয়রাতের কেমন নিজের উপরই রাগ হতে লাগলো। কোনো কারণে কোন কুলক্ষণের এখানে আসতে গিয়েছিল সে? আয়রাত কিছু না বলি সোজা সেখান থেকে চলে আসে। চারিদিকে মানুষের আনাগোনা শুধু। এখান এখানে দিয়াকে কিভাবে খুঁজে পায়? এই যে ফোনে কথা বলতে বলতে গেল আর তো এলো না।
আয়রাত কোন রকমে বাইরে এসে দিয়াকে খুঁজছিল, তখনই নিজের ঘাড়ের কারো হাতের ছোঁয়া পেয়ে আয়রাত চমকে যায়। আরে রিল্যাক্স, আমি। আয়রাত এলোপাথারি কতগুলো দিয়ে দেয় দিয়াকে। হারামি, কোথায় গিয়েছিলি? জানিস ভেতরে আমার অবস্থা নাজেহাল নাজেহাল হয়ে গিয়েছিল। কেন, কি হয়েছে? আরে কোন যেন এক অশুভ কি না কি বলছিল। আর এই, তুই তুই এবারে কেন সেলিব্রেট করতে এসেছিস বার্থডে? আরে কি বলেছিস? এইবারে মানুষ আসার জন্য মরে যায়, আর তুই কি না এই কথা বলছিস? কি এমন আছে এখানে? তা তুই বুঝবি না। আচ্ছা চল। কোথায়? কেক কাটবো না? না বইন, আমার ঘাট হয়েছে, আমি আর বাড়ির ভেতরে যাব না। কিন্তু প্লিজ দিও, আমি যাব না। পরিবেশটা আমার ভালো লাগেনি মোটেও। ওকে ফাইন, আমি সব বাইরে একটা সাইডে নিয়ে আসছি, এখানে কেক কাটবো, ঠিক আছে? তার দরকার নেই, তুই কেক ভেতরে কাট, আমি বাইরে থাকি। কি বললি? ফাজলামি করছিস? আমার ওইসব ফ্রেন্ডদের লাগবে না, তাও তুই থাক, আমি আনছি সব। আয়রান দিয়াকে আটকাতে গিয়েও পারল না, অবশেষে দিয়া সব বাইরে আনে আর কেকটা কাটে, সবাইকে খাইয়ে দেয়। কিন্তু আয়রাতের মাঝে কেমন যেন একটা অস্বস্তি ভাব। নুজাইফা বিনতে আয়রাত খুব সাধারণের মাঝেও সাধারণ একটা মেয়ে, দেখতে সুন্দর, মনের মাঝে দাগ কাটার জন্য এক নজর দেখাই যথেষ্ট। দুর্ভাগ্যবশত বাবা মা কেউ নেই, নিজের চাচা চাচির সাথে থাকে। সেই দিক দিয়ে দেখলে আয়রাত নিজের চাচার কলিজার টুকরা হলেও চাচির দুই চোখের বিষ। প্রতিদিন নানা কথা শুনতে হয় তাকে। ইন্টার পরীক্ষা দিয়েছে সে, আর নিজের পড়াশোনার পাশাপাশি একটা 5 স্টার হোটেলে আয়রাত পার্ট টাইম জব করে নিজের খরচ চালানোর জন্য। কারণ তার চাচি আয়রাতের পেছনে অযথা টাকা খরচ করতে পারবে না। তার চাচির একটা ছেলে আছে, ছোট রনিত। সে আয়রাতের পাগল। যাই হোক, মোটামুটি সব কিছু নিয়ে চলছে আয়রাতের জীবন। অন্যদিকে সেই অজানা লোকটি কখন থেকে ড্রিঙ্ক করেই যাচ্ছে। ড্রিঙ্ক করলেও সে তার হোশে ছিল পুরোপুরি, যেন এই নেশাগুলো তাকে কখনোই নেশাক্ত করতে পারবে না। ব্যর্থ তারা। সিগারেটের শেষ একটা পাফ নিয়ে হাত থেকে তা ফেলে দেয়, সোজা হয়ে বসে হুইস্কির বোতলে চুমুক দেয়। ঠিক তখনই একজন লোক আসে তার পাশে। এসে সেই অজানা লোকটির দিকে একটা গান এগিয়ে দেয়। হুইস্কির খাচ্ছিল, তখনই নিজের চোখ জোড়া হালকা বাঁকা করে নিজের পাশে দেখে নেয়। কবির নামের লোকটি বলল, গান লিমিটেড এডিশন। লোকটির কথায় সেই অজানা লোকটি হো হো করে অট্ট হাসিতে ফেটে পড়ে। কবির হঠাৎ যে গান নিয়ে এসেছিল সে অবাক হয়ে তাকায়। এভাবে হাসার মানে কি? লিমিটেড এডিশন রাইট। তুই আমাকে লিমিটেড এডিশন দেখাচ্ছিস? কবির বলল, হ্যাঁ। তোর এই লিমিটেড এডিশনের পুরো দোকান আমি কিনে ফেলে দিতে পারবো। আর তোর পুরনো রেকর্ডসগুলো দেখেছি, আমি কেস খেয়েছিস কত শতবার। থাক, এগুলো নে আর যা। কবির বলল, কাজটা আপনি ঠিক করলেন না। এতদিন যাবৎ আপনার সাথে এগুলো চালান করেছি। এখন এই লিমিটেড এডিশনগুলো তোর কাছে রাখ, তোর জান বাঁচাতে তোর নিজের কাজে লাগবে। কবির বলল, স্যার আপনি জাস্ট কিপ ইউর মাউথ শাট অ্যান্ড লিভ। কবির বেশ অপমান বোধ করে আর সেখান থেকে এসে পড়ে। আব্রাহাম আবরার আহমেদ চৌধুরী। তবে এই নামের আগে আরেকটা টাইটেল যুক্ত হয়, তা হচ্ছে মাফিয়া। এমন খুব কম দেশই আছে যেখানে এই নামের আধিপত্য নেই। আন্ডারগ্রাউন্ড বর্তমানে তার আন্ডারই, তবে ফরেন কান্ট্রিতে থাকা তার পছন্দ না, তাই নিজ দেশেই রয়েছে। এখানে নিজের অনেক বড় বিজনেস আছে। বাড়িতে নিজের দাদি আছে, এই দাদি তার সব। কেউ আব্রাহামের দিকে তাকিয়ে কথা বলবে সেই সাহসটা হয়তো কারো মাঝেই নেই। আর এইবারটাও টোটালি আব্রাহামের আন্ডারেই। কথা আছে ছেলেদের বেশি সুন্দর হতে নেই, কিন্তু আব্রাহাম যেন এই নিয়মটা অমান্য করে অতি মাত্রায় সুদর্শন হয়ে গেছে। মেয়েরা লাইন লাগিয়ে থাকলেও তাদের দিকে ফিরে তাকানোর রুচি বা সময় কোনোটাই তার নেই। আর বড় সমস্যা হচ্ছে আব্রাহামের রাগ এবং জেদ অনেক বেশি। কবির চলে গেল। আব্রাহাম আরও কয়েক পেগ মেরে উঠে পড়ে, কাঁধে নিজের জ্যাকেটটা ঝুলিয়ে বাড়ির বাইরে এসে পড়ে।
যেদিকে দিয়ে আসছিল সবাই হাঁ করে তাকিয়েছিল। বাইরে এসে নিজের গাড়ির দরজা খুলতে যাবে, তখনই একটা মেয়ে এসে আব্রাহামের হাত ধরে। আব্রাহাম কপাল কুঁচকে তার দিকে তাকায়। মেয়েটির নাম প্রীতি। আধ লবণ খেয়ে আব্রাহামের পেছনে পড়ে আছে। সে অনেক বেশি ওয়েস্টার্ন। আব্রাহাম পাত্তা না দিয়ে চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকায়। আব্রাহাম, বেবি, কোথায় যাচ্ছ তুমি? আব্রাহাম বলল, বাধ্য নই আমি তোমাকে বলতে। ডোন্ট বি সো রুড বেবি, চলো না ভেতরে যাই, অনেক মজা হবে। এবার আব্রাহাম প্রীতির দিকে ঘুরে তাকায়। নিজের বাম হাতের দুটো আঙ্গুল প্রীতির গালে ঠেকিয়ে বলে ওঠে, তুমি ভেতরে যাও, যে সেখানে অনেকজন তোমার জন্য ওয়েট করছে, যাদের কাছে তুমি তোমার ভালো মানও পাবে আর দামও। মানে, কখনো দেখেছিলে কুকুর আর বাঘকে একই পাত্রে পানি পান করতে? তোমার নিজেরও হিসেব নেই যে কতগুলো ছেলের সাথে রাত কাটিয়েছো তুমি। সবাইকে এক পাল্লায় মেপো না। তুমি আমায় ইনস্টল করছো আব্রাহাম? আহা, একদম না। আমি তোমার ইনস্টল করছি না, বরং তুমি নিজেই তোমার দাম বা ওজন ধরে রাখতে পারোনি, অ্যান্ড ইটস টোটালি ইয়োর ফল্ট। এই কথা বলি আব্রাহাম সেখান থেকে গাড়িতে করে এসে পড়ে। আর প্রীতি তো রাগে জ্বলে জ্বলে যাচ্ছে। দিয়ার বার্থডে শেষ, সবাই চলে গেছে। দিয়া বলছিল আয়রাতকে যে সে বাড়িতে দিয়ে আসবে, কিন্তু দিয়ার ঘুরে ঘুরে যেতে হবে দেখে আয়রাত নিজেই চলে আসে। রাস্তায় গাড়ি পেতে কষ্ট হয় আয়রাতের, যার ফলে সে হেঁটেই একসময় বাড়ি যাবার জন্য রওনা দেয়। আর দেরি হয়ে যায়, প্রায় রাত 1টা বাজছে। আয়রাত শুধু আল্লাহ আল্লাহ করছে যে বাড়িতে যেন তার চাচি তাকে দেখে কোনো হাঙ্গামা না করে। দেখতে দেখতে একসময় আয়রাত নিজের বাড়ির কাছে চলে আসে। কাঁপা কাঁপা হাতে বাড়ির কলিং বেল বাজায়। দরজা খুলে দেয় আয়রাতের চাচাতো ভাই রনিত। আয়রাত যেন হাঁপ ছেড়ে বাঁচে, চুপি চুপি ঘরের ভেতর চলে যায়, কিন্তু একটা তীব্র আওয়াজ তাকে থামিয়ে দেয়। আয়রাত, জি চাচি। কিরে, কোথায় গিয়েছিলি তুই? এটা তোর বাসায় আসার সময়? জানিস না বাসায় কত কাজ? আর এই মুখ পড়ি এত রাত ভরা কোথায় ছিলি? ফিরতে এত দেরি হলো কেন? অপয় একটা। না চাচি, আসলে একটু কাজ বেশি ছিল তাই আর কি। তো বাড়িতে যে এতগুলো কাজ পড়ে আছে সেগুলো করবে কে শুনি? আসছে নবাবজাদি, না জানি বাইরে কি করে আসছে। আয়রাতের চাচি আয়রাতকে অনেক বকতে থাকলো। আয়রাতের চাচা ইকবাল সাহেব চেয়েও থামাতে পারছেন না তার বউকে। অবশেষে রনিত আয়রাতের হাত ধরে তাকে নিয়ে যায়। আয়রাত ইতোমধ্যে কেঁদে দিয়েছে, এটা নতুন কিছুই না। তাকে রোজ শুনতে হয় এমন কথা, কি আর করার। সেই রাত এভাবেই চলে যায়। পরের দিন উঠে আবার হোটেলে যেতে হবে কাজ করতে। আসলে সেই 5 স্টার হোটেলটা দিয়ার এক চাচ্চুর, যার জন্য কাজ পেত আয়রাতকে বেশি বেগ পেতে হয়নি। আব্রাহাম ঝড়ের গতিতে গাড়ি ড্রাইভ করছে। আয়রাতের চেহারা দেখছিল যে হাজারো মেয়ে তার আশেপাশে, কিন্তু এটা কেমন যেন এক অদ্ভুত নেশা। রাত বেজে চলেছে 2টার কাছাকাছি। সেই সময় আব্রাহাম বাড়িতে যায়। আয়রা তো এতক্ষণে বারের সেই লোকটার কথাগুলোই ভাবছিল, কিভাবে পারলো এই কথাগুলো বলতে। তবে চেয়েও লোকটির চেহারাটা দেখতে পায়নি। আয়রাত শোয়া থেকে উঠে গিয়ে নিজের বাবা মায়ের ছবির সামনে গিয়ে দাঁড়ায়। এক মনে ছবিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর সেটা হাতে তুলে নেয়, ফুপিয়ে কান্না করতে লাগে। বেশ ভালোই তো আছো তোমরা, তাহলে কেন আমায় তোমাদের সাথে নিয়ে গেলে না? কেন অন্যদের ঘাড়ে আমাকে বোঝা বানিয়ে রেখে গেলে? আমি তো এমন কিছু চাইনি। এভাবে এত কষ্ট পাওয়ার থেকে আমি মরেই গিয়ে যেতাম। আয়রা তার বাবা মায়ের ছবিটা বুকে জড়িয়ে ধরে কান্না করছিল আর এমন বিলাপ পড়ছিল। তখনই দরজাতে কারো কড়া নাড়ার শব্দ কানে আসে। আয়রাত ভয় পেয়ে যায়। সেভাবে হয়তো তার চাচি এসেছে। তাই হুড়মুড়ে করে নিজের চোখের সব পানিগুলো মুছে ফেলে আর ছবিটা হাত থেকে আগের জায়গাতেই রেখে দেয়। আয়রাত স্বাভাবিক হয়ে দরজা খুলে দেয়। অবাক হয়, কারণ তার চাচা ইকবাল সাহেব দাঁড়িয়ে আছেন, হাতে খাবারের প্লেট। চাচু, তুমি এত রাতে? এখন কি এখানেই দাঁড় করিয়ে রাখবি? ভেতরে আসতে দিবি? আরে না না, ভেতরে এসো। ইকবাল সাহেব ভেতরে এসে বিছানায় একপাশে বসে পড়ে। আয়রাত এবার তার চাচুকে বলে, তুমি এত রাতে যে ঘুমাওনি?
তোর চাচি আমাকে ঘুমাতে দিচ্ছে ঠিক মতো? এটা ওটা নানা কথা মুখে লেগেই থাকে। আর তুই তো সে কিছু খাসনি, আয় খেয়ে নে। না মানে চাচ্চু, আসলে পেট ভরা আমার। আর তুমি চলে যাও, চাচি দেখলে খুব বকবে। রাখ তোর চাচির কথা, এদিকে আয়। ইকবাল সাহেব জোর করে আয়রাতকে তার সামনে বসিয়ে দেয়। আয়রাত মাথা নিচু করে বসে থাকে। ইকবাল সাহেব বেশ বুঝতে পারলেন যে কান্না করে বুক ভাসিয়েছে আয়রাত। আয়রাত খাচ্ছে না দেখে ইকবাল সাহেব খাবার তুলে আয়রাতের মুখের সামনে ধরে। আয়রাত উপরে তাকিয়ে দেখে তার চাচ্চুর তার দিকেই তাকিয়ে আছে। আয়রাত ছলছল নয়নে তাকিয়ে থেকে খেয়ে ফেলে। চাচু, তোমাদের অনেক কষ্ট হয় আমার জন্য, তাই না? আমার অনেক আগে থেকে ইচ্ছে ছিল যে আমার একটা মেয়ে হবে, মেয়ের বাবা হব আমি। কিন্তু আল্লাহ রনি তো কে দিয়েছে, কিন্তু পরবর্তীতে মনে হলো যে আল্লাহ আমার কথা শুনেছেন। কিভাবে জানিস? তোকে দিয়ে। আর মেয়েদের জন্য বাবাদের কখনো কোনো কষ্ট হয় না। হ্যাঁ, তবে একজনের জন্য জীবনটা তেজপাতা হয়ে গেছে রে পুরো। কে? কে আবার? তো চাচি। এই বলে আয়রাতের চাচা আর সেই ফিক করে হেসে দেয়। আর তখনই ফাটা গলায় কলি বেগমের আওয়াজ আসে। ওই ওই তো শুরু হয়েছে। নাম নিলাম আর হাজির। আচ্ছা হয়েছে, বুঝলাম। এবার তুমি যাও, নয়তো চাচি এখানেই চলে আসবে। ওষুধ খেয়ে জলদি ঘুমিয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ, আমি যাই। আর আর কাল কি তোর ভার্সিটি আছে? না, নেই। আর কাল সকাল সকাল উঠেই হোটেলে যেতে হবে। আমাকে মাফ করিস রে মা, আমি ব্যর্থ। এই বয়সে তোকে কাজ করতে হচ্ছে। ধুর চাচ্চু, কি যে বলো না। বাদ দাও তো। আর তুমি যাও জলদি। শুভরাত্রি। ইকবাল সাহেব আয়রাতকে কোনো রকমে খাইয়ে জলদি বের হয়ে পড়ে। আর আয়রাত ফ্রেশ হয়ে এসে একটু পড়তে বসে। তাকে সব দিক দিয়ে খেয়াল রাখতে হয়। এভাবেই আস্তে আস্তে গভীর রাত হয়ে যায়। আয়রাত আর তার বিছানাতে যায় না। পড়ার টেবিলে পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই তার। পরের দিন সকালে খুব ভোরে ঘুম ভাঙলে আয়রাতের। টেবিলের পাশে থাকা জানালা দিয়ে রোদ মুখের উপর পড়ছে। দিন খুব চড়া, তাই সকাল সকাল রোদের প্রকোপটাও বেড়ে যায়। আড়মোড়া ভেঙে উঠেই দেখে সে পড়ার টেবিলে। কাল রাত আর বিছানাতে ঘুমোয়নি, মনেই নেই। যাই হোক, উঠে ফ্রেশ হয়ে এসে সোজা রান্নাঘরে চলে যায়। গিয়ে রান্না শুরু করে দেয়। ইকবাল সাহেব এসেই দেখে আয়রাত রান্না করছে। শুভ সকাল মা। উঠে পড়েছো চাচু? হ্যাঁ, উঠলাম। তোর চাচি তো নাক ডেকে ঘুমায়। হুম হুম হুম। আচ্ছা তুমি বসো, আমি চা দিচ্ছি। ইকবাল সাহেব বসে পড়েন খবর কাগজ হাতে নিয়ে। আয়রাত এক কাপ গরম গরম চা বানিয়ে উনার সামনে দিয়ে বসে। তার কিছুক্ষণ পর কলি বেগম উঠে নিচে দেখে যান আয়রাতকে। আয়রাতও চুপচাপ সব কাজ করে ফেলে 1 ঘন্টার মাঝে। সব শেষ করে নিজের জন্য একটা স্যান্ডউইচ বানিয়ে ফেলে। তারপর সেটা খেতে খেতে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে তার হোটেলের যে ড্রেসটা আছে সেটা পরে নেয়। ড্রেসটা লাল সাদার কম্বিনেশনে। সেই হোটেলে যারা কাজ করে তাদের সবাইকে এই ড্রেসটা পরতে হয়। ফুল রেডি হয়ে তার চাচ্চুকে বলে বাসা থেকে হোটেলের উদ্দেশ্যে বের হয়ে পড়ে আয়রাত। তবে যাবার আগে রনিত আয়রাতের জামা টেনে ধরে। আয়রাত ঘুরে তাকায়। কি হয়েছে? আমার জন্য চকলেট আনবে তো? হ্যাঁ আনবো তো, এতগুলো আনবো। আচ্ছা, আর শুন, চাচুকে দেখে রাখিস আর মায়ের কথা শুনিস, তা না হলে পিঠের ছাল তুলে ফেলতে পারে, বুঝলি? আচ্ছা তুমি যাও। আয়রাত রনিতের গালে একটা পাপ্পি দিয়ে চলে যায়। মাঝরাতে বাড়ি ফিরেছে আব্রাহাম, কিছুটা ড্রাঙ্ক অবস্থাতেই। তবে তার দাদির কাছে যেন ধরা না পড়ে তাই চুপি চুপি কোনো কথা না বলেই সোজা নিজের রুমে এসে ঢুকেছে। এসে কোনো রকম জুতাগুলো খুলে সোজা বেডে গা এলিয়ে দিয়েছে। এমনকি এত বেলা হয়েছে তাও ওঠার নামগন্ধ নেই তার। একটা গোল সাদা ধবধবে বেডের উপর খালি শরীরে শুয়ে আছে আব্রাহাম। তখনই দরজার সামনে এসে কেউ একজন আব্রাহাম আব্রাহাম বলে ডাকতে থাকলো। আব্রাহামের ঘুম ভেঙে গেল। বুঝতে আর বাকি রইল না যে ইনি তার দাদিমা। আব্রাহাম উঠেই নিজের টি শার্টটা পরে নেয়। সামনে এসে পড়া চুলগুলো হাত দিয়ে ঠেলে কোনো রকমে পিছনে দেয়। তারপর গিয়ে দরজা খুলে দেয়। সামনে কে কে আছে তাও দেখে না, দরজা খুলে দিয়ে আবার এসে শুয়ে পড়ে। এতে ইলা আক্তার দাদির কপাল কুঁচকায়। বেশ গম্ভীর মুখ নিয়ে আব্রাহামের পাশে বসে পড়ে। দাদি বসতেই আব্রাহাম তার কোলে মাথা রেখে দেয়।
ইলা আক্তার বলল, কিরে কাল রাতে কখন ফিরেছিস? অনেক তাড়াতাড়ি ফিরেছি দাদিমা, এসেই ঘুমিয়ে পড়েছি। আব্রাহামের কথায় তো দাদির রাগ চরমে পৌঁছে গেল। তিনি সোজা আব্রাহামের কান ধরে উঠিয়ে ফেলে। দাদি, দাদিমা ছাড়ো, লাগছে আমার। আমি শুধু তোর দাদি না, তোর মায়েরও মা লাগি, বুঝলি? তোর দাদিমা। আমাকে উল্টা কথা বলা বন্ধ কর। মাঝরাতে বাড়ি ফিরেছিস, জানিস তোর জন্য বসে থাকতে থাকতে আমি নিজেই রাগ করে ঘরে চলে গিয়েছিলাম। তোমাকে বারণ করেছি না যে আমার জন্য তুমি জেগে থাকবে না? আমার ঠিক নেই কখন না কখন বাড়ি ফিরি। আচ্ছা হয়েছে, সর। আব্রাহামের দাদি উঠে এসে পড়তে নেয় রুম থেকে, কিন্তু আবার থেমে যায়। আব্রাহাম, আজকে কি কি দিন তা কি তুই ভুলে গিয়েছিস? কি দিন দাদি? মনে নেই তোর? না তো, আজকে কি ভুলে গিয়েছিস তাই না? বাহ বাহ, আর কি? কিছুই না, শুয়ে থাক। আব্রাহামের দাদি রেগে চলে আসতে নেয়, তখনই আব্রাহাম দ্রুত গিয়ে দাদির হাত ধরে ফেলে। আবার কি হয়েছে? হ্যাপি 79 ম্যারেজ অ্যানিভার্সারি দাদিমা। তোর মনে আছে? আমি কিভাবে ভুলি? আব্রাহামের দাদি রাগ যেন পানি হয়ে গেল, দিলেন এক গাল হেসে। আব্রাহামের কপালে চুমু খেয়ে দিলেন। জলদি নিচে আয়, আমি নাস্তা বানাচ্ছি। ওকে। আব্রাহামের দাদি রুম থেকে চলে গেল। আব্রাহাম ফ্রেশ হতে যাবে, ঠিক তখনই তার ফোনে ফোন আসে। দেখে রাশেদ অর্থাৎ আব্রাহামের সাথে যে কাজ করে তার ফোন। আব্রাহাম ফোন তুলে, হ্যালো স্যার, আজ কি অফিসে আসবেন? না, ইচ্ছে নেই, আজ বাইরে বের হব, বাট অফিসে যাব না। তুমি বাকিটা সামলে নিও। জি স্যার, তবে এখানে একটা সমস্যা হয়েছে। কি? স্যার, আসলে হঠাৎ করেই অফিসে বেশ কিছু সিসিটিভি ক্যামেরাতে প্রবলেম হচ্ছে, ফুটেজগুলো ক্লিয়ারলি আসছে না। হুট করে কেন এমন হলো? স্যার, ম্যানেজার বলল এই প্রবলেম নাকি বেশ কিছুদিন যাবতই হচ্ছে। হোয়াট দ্য হেল! আর আজ তুমি আমায় বলছো? এত ইরেসপন্সিবল কেন তোমরা? স্যার, আমি সবেমাত্রই জানতে পারলাম। দেখো আজ ঠিক করতে পারো কিনা, নয়তো আমি আগামীকাল দেখছি। ওকে স্যার। এই বলে আব্রাহাম ফোন কেটে দেয়। ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নেয়। ব্রাউন কালার শার্ট আর ডেনিম প্যান্ট পরে রেডি হয়ে নিচে চলে যায়। দুটো স্যান্ডউইচ খেয়ে কোনো রকমে উঠে পড়ে। হ্যাভি খাবার সে টোটালি অ্যাভয়েড করে। ড্রয়িং রুমে এসে বসেছিল, তখনই ফোন আসে। কেমন আছিস ডুড? হ্যাঁ ভালো আছি, তোর কি খবর? ভালো। কিরে, তোকে তো কাল রাতে আর বারে খুঁজে পেলাম না। বাড়ির কথা তুলতে আব্রাহামের সামনে আয়রাতের মুখটা আপনা আপনি ভেসে ওঠে। না, অনেক রাত হয়ে গিয়েছিল আর ভালো লাগছিল না, তাই এসে পড়েছি। ও আচ্ছা, শোন। বল। চল আজকে বাইরে কোথাও যাই, রোহিত অ্যান্ড অয়ন সবাই আছে। কোথায় যাবি? ক্লাবে যাই চল, যে সেখানে মেয়েরাও আছে, মজা হবে। হোয়াট ননসেন্স, আজকেও আবার? আমি ক্লাবে যাচ্ছি না, তোরা গেলে যা। একদম না, তোকে ছাড়া তো আড্ডা জমবেই না। আর ক্লাবে না তো কোথায়? অন্য কোথাও, মানে ভালো একটা জায়গায় তো তো যাওয়া যায় নাকি? তাহলে দ্য উইনস্টন হোটেলে যাওয়া যায়। এটা এটা একটা 5 স্টার হোটেল অ্যান্ড অনেক ভালো, শান্ত, ভদ্রনম্র একটা প্লেস। তো যাওয়া যাক সেখানেই। কৌশল বলল, ওকে ফাইন, আমি রোহিত অয়নের সাথে কথা বলছি আর হোটেলের ম্যানেজারের সাথেও। আবরার বলল, ওকে। আয়রাত আয়রাত বলছে, ওকে টু পিৎজা, টু অরেঞ্জ জুস অ্যান্ড অন পেনকেক, এনিথিং এলস স্যার? আয়রাত একজন লোকের কাছ থেকে অর্ডার নিয়ে এসে পড়ে। সোজা কিচেনে চলে যায়, গিয়ে দেখে অবনী কাজ করছে। অবনী আয়রাতের সাথে হোটেলে কাজ করে আর আয়রাতেরও অনেক ভালো ফ্রেন্ড। প্রায় 20 মিনিট পর আয়রাত অর্ডার দেওয়ার খাবারগুলো দিয়ে আসে। আয়রাত সেখান থেকে এসে পড়তে ধরেছিল, তখনই দিয়ার ডাকে থেমে যায়। আইরো, আরে দিয়া! আয়রাত হাত থেকে গ্লাভসগুলো খুলতে খুলতে দিয়ার দিকে এগিয়ে যায়। তুই এখানে এই সময়? হ্যাঁ, আজ তো ভার্সিটি নেই, তাই ভাবলাম তোর কাছে চলে আসি। আর চাচুর সাথেও কিছু কথা ছিল। তো কথা হয়েছে আঙ্কেলের সাথে? না হয়নি এখনো, তবে পরে বলে নিব। আচ্ছা শোন, আমি না তাড়াহুড়ো করে বাসা থেকে এসে পড়েছি, কিছুই খাইনি, খুব খিদে পেয়েছে রে। আয়রাত বলল, আগে বলবি তো? আচ্ছা তুই টেবিলে বস, আমি আনছি খাবার। আর কি খাবি বল? পেস্ট্রি আর বার্গার। জাস্ট গিভ মি 2 মিনিটস, ওকে?
দিয়া বসেছিল। কিছুক্ষণ পর আয়রাত পেস্ট্রি আর বার্গার নিয়ে আসে। দিয়ার পাশে আয়রাত বসে পড়ে। দিয়া কথা বলছে আর খাচ্ছে। খাওয়া শেষ হলেই দিয়ার চাচু হঠাৎ হোটেলের অনার আসে। দিয়ার সাথে অনেক কথা হয়। দিয়ার চাচু আয়রাতকেও অনেক ভালো মেয়ে ভাবেন আর সম্পর্ক ভালো। আর এবার উনি বলে ওঠেন, আয়রাত। জি আঙ্কেল। আয়রাত, আজ অনেক বেশি কাজ আছে আর অনেক ইম্পর্ট্যান্টও। ইনফ্যাক্ট আমাদের হোটেলে আজ প্রথম তারা আসছেন, সন্ধ্যার পর আসবেন। আর আজ কিন্তু বেশি টাইম থাকতে হবে হোটেলে। আর তোমরা যারা আছো সবাইকে সামলাতে হবে। আঙ্কেল, কারা আসবেন? মিস্টার আব্রাহার আহমেদ চৌধুরী। আফজাল শেখের কথা শুনেই দিয়ার কাশি উঠে পড়ে অনেক জোরে। আয়রাত আমতা করে বলে, আঙ্কেল ইনি কে? আয়রাতের কথা শুনে দিয়ার আরও কাশি উঠে পড়ে। জীবন যায় যায় অবস্থা। আরে আস্তে আস্তে, তুই এভাবে কাচ্ছিস কেন? পানি খা। আয়রাত আয়রাত দিয়াকে পানি খাইয়ে দেয়। দিয়া কিছুটা স্বাভাবিক হয়ে বলে, চাচু কি বলছো? আব্রাহাম চৌধুরী আসবেন তোমার হোটেলে? সত্যি? আমার তো দেখার জন্য মন আর মানছে না। কিন্তু উনি কে তাই তো জানি না। আয়রাত বলল। দিয়া বলল, তুই কোন গ্রহে থাকিস বলতো? আব্রাহাম আহমেদ চৌধুরীকে তুই চিনিস না, যেখানে সবাই তাকে দেখার জন্য পাগল? আয়রাত বলল, হয়েছে, একটু থাম, আমার দেখার এত শখ নেই। আঙ্কেল আপনি বলুন না কে? আয়রাত, উনি অনেক বড় একজন বিজনেসম্যান আর সাথে একজন আন্ডারগ্রাউন্ডের অনেক বড় মাফিয়া। তবে আমি আজ পর্যন্ত তাকে দেখিনি বিনা কারণে কারো ক্ষতি করতে। ওনার ফ্রেন্ড ফোন করেছিল, ফুল হোটেল বুক করা হয়েছে, আজ সন্ধ্যায় আসছেন তারা। একটা সফট পার্টির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর তোমাদের সবাইকে ভালোভাবে প্রেজেন্ট করতে হবে। আহ, জি আঙ্কেল, কোনো চিন্তা করবেন না, সব সামলে নিতে পারবো। আফজাল শেখ বলল, তো এখন থেকেই সব শুরু করে দাও কেমন? দিয়া আসি। দিয়া বলল, আচ্ছা চাচু, ঠিক আছে। আফজাল শেখ সেখান থেকে এসে পড়েন। দিয়া তো খুশিতে গদগদ হয়ে আছে। আয়রা তার দিকে তাকিয়ে দেখে দেখে দিয়া মনে মনে মন কলা খাচ্ছে। এটা দেখে আয়রা দিয়ার কাঁধে চিমটি কেটে কেটে দেয়। আও! দিন দুপুরে স্বপ্ন দেখা অফ কর। আরে তুই কি বুঝবি, একবার তোর সামনে আসুক, তুই নিজে যদি ওনার উপর ক্রাশ না খেয়েছিস তো আমি দিয়া নাম পাল্টে রাখবো। সব মেয়ের দিলের ধারকান উনি। তাহলে একটা নতুন নাম খুঁজে দে। দিয়া এক প্রকার নাচছিল, কিন্তু আয়রাতের কথা শুনে থেমে যায়। মানে? মানে এই যে আমি কারো উপর ক্রাশ টাশ খাচ্ছি না। নজর ঠিক কর হারামি। এই কথা বলে আয়রাত চলে যায় আর দিয়া তার পেছন পেছন। হোটেলটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, একদম ঝলমল করছে। সব কিছু অনেক নিট অ্যান্ড ক্লিন। দেখতে দেখতে একসময় সন্ধ্যা হয়ে আসে। আয়রাতের বাসা যেন প্রবলেম না হয় তাই সে তার বাড়িতে ফোন করে সব জানিয়ে দিয়েছে তার চাচ্চুকে। সব কিছু সাদা আর গোল্ডেনের মাঝে সাজানো হয়েছে। এই দিকে খাবার, আরেকদিকে অ্যালকোহল আর সফট ড্রিঙ্ক সাজানো। কাচের অনেকগুলো লম্বাটে গ্লাসে করে অ্যালকোহল নিয়ে দাঁড়িয়ে আছে ওয়েটাররা। প্রায় 3 ঘন্টা পর সব কিছু রেডি হয়। এবার হোটেলের সব কর্মচারীদের একসাথে দাঁড় করিয়ে সব কাজ বুঝিয়ে দেওয়া হয়। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে। আব্রাহাম রেডি হচ্ছে, একদম সিম্পলের মাঝেই সুন্দর লাগছে। ব্ল্যাক রিপ প্যান্ট পরেছে আর ডার্ক ব্ল্যাক শার্ট। আজ উপরে কোনো কোট বা জ্যাকেট পরছে না, শুধু ডার্ক শার্ট। শার্টের হাতা ফোল্ড করা হাত আর হাতের গোল্ডেন কালারের ওয়াচ। আর সেটাও যেন জিম করা বডিতে একদম ফুটে উঠেছে। চুলগুলো কিছু করা না, নর্মাল ভাবেই রয়েছে আর বাতাসে দুলছে। আব্রাহাম বাইরে এসে জুতো পরছে, তখনই তার ফ্রেন্ডের কল আসে। আব্রাহাম তার দাদিকে বলে বের হয়ে আসে। বাইরে এসে গাড়িতে উঠে পড়ে। আব্রাহামের ফোনে তার ফ্রেন্ড হোটেলের অ্যাড্রেসটা মেসেজ করে দিয়েছে। আব্রাহাম সেই অ্যাড্রেস অনুযায়ী চলে যায়। গিয়ে দেখে কৌশল, রোহিত আর অয়ন দাঁড়িয়ে আছে। এরা আব্রাহামের অনেক পুরনো ফ্রেন্ড আর অনেকটাই ক্লোজ। অয়ন বলে ওঠে, এই তো এসে গেছি মিস্টার চার্ম। আব্রাহাম গাড়ি থেকে নেমে পড়ে। আব্রাহাম বলে, আমি কি দেরি করেছি? রোহিত বলল, একদমই না। তাহলে ভেতরে যাওয়া যাক। হ্যাঁ চল। আব্রাহামের ভেতরে যেতেই তাদের সবাই আন্তরিকভাবে স্বাগতম জানায়। আব্রাহাম আর সাথে তার ফ্রেন্ডরা ভেতরে যায়। ম্যানেজার গিয়ে আব্রাহামের সাথে খুব বিনয়ের সাথে কথা বলে।
আর হোটেলে যেই লেডিস স্টাফগুলো ছিল তারা নিজেদের চোখ দিয়ে গিলে খাচ্ছে আব্রাহামকে। আব্রাহাম আর তার ফ্রেন্ডরা গিয়ে একটা খোলা জায়গায় বসে পড়ে। এখানে খোলা আকাশ আছে, রাতের হালকা আলো আছে, আর সাথে ওপরে অনেকগুলো সাদা লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। সামনে একটা বড় সুইমিং পুল রয়েছে, ভেতরে লাইটগুলো সুইমিং পুল ঝকঝক করছে। 5 স্টার হোটেলে আর তার সবকিছু হাইফাইও বটে। আব্রাহাম সবার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে আর হাসছে। পার্টির মাধুর্য ধরে রাখার জন্য স্লো ভলিউমে একটা সফট মিউজিক বাজানো হচ্ছে। আব্রাহাম সহ বাকি সবাই হাতেই রয়েছে অ্যালকোহল একটা গ্লাস। এতক্ষণ আয়রাত আর অবনী কেউই ছিল না এখানে, তারা কিচেনের রান্নার কাজে ব্যস্ত। তখনই আরেকজন গিয়ে তাদের দ্রুত কিচেন থেকে গিয়ে বাইরের দিকটা সামলাতে বলে। আয়রাত আগে গিয়ে নিজে একটু ঠিকঠাক হয়ে নেয়, তারপর পরিপাটি হয়ে সুন্দরভাবে নিজেকে গুছিয়ে হাতে একটা বিয়ারের প্যাকেট ট্রে নিয়ে হলরুমে চলে যায়। আয়রাত এক সাইডে টেবিলের পাশে গিয়ে হাত থেকে ট্রেটা রেখে দেয়। তার সাথে অবনী এসেছিল, তার কোনো সাড়া শব্দ না পেয়ে আয়রাত তার পাশে তাকায়, দেখে অবনী চোখ পাকিয়ে তাকিয়ে আছে। আয়রাত অবিনীর নজর খেয়াল করে তার আরেক পাশে তাকায়, দেখে কিছু লোক সেখানে দাঁড়িয়ে আছে। আয়রাত কৌশল রোহিত আর অয়নকে দেখে আব্রাহামকে আয়রাতের চোখে পড়ে না। আয়রাত বুঝে না যে অবনী এমন কি দেখে তাকিয়ে আছে। আয়রাত অবনীকে ডাক দেয়, অবনীর হুঁশ আসে। আয়রাত বলে, বুঝি না আজ সকাল থেকে সবাই এমন কেন করছে। আরে ভাই, এটা একটা হোটেল, এখানে নানা ধরনের মানুষ আসে, তো ওইভাবে চোখ ফাটিয়ে দেখার কি আছে, বুঝি না। প্লিজ একটু কন্ট্রোল কর। অবনী বলে, নিজের সামনে এমন হ্যান্ডসাম আর ড্রেসিং মানুষ থাকলে নিজেকে কন্ট্রোল করা বড় দায়। মরণ, কন্ট্রোল করা দায়, চুপ করে কাজ কর। আয়রাত ব্যঙ্গ করে কথা বলছিল আর অবনী আয়রাতের এইসব কাণ্ড দেখে হাসছে। আব্রাহাম কথা বলতে বলতে হুট করে আরেক দিকে তাকায় আর সে আয়রাতকে দেখে, তবে আয়রাতের পিছন দিকটা দেখে সে আয়রাতের চেহারাটা এখনো আব্রাহাম দেখেনি, কিন্তু তবুও আব্রাহামের কেমন খটকা লাগে। কপাল কুঁচকে তাকিয়ে থাকে আব্রাহাম। তার ফ্রেন্ডদের বলে আব্রাহাম সেখান থেকে এসে কয়েক কদম এগিয়ে যায়। আব্রাহাম আরও গভীর দৃষ্টিতে দেখছে তার সামনে থাকা মেয়েটিকে। সে চেনে মেয়েটাকে, তার মন বলছে। আব্রাহাম তার হাতে থাকা গ্লাসের ভেতরের অ্যালকোহলটা চুমুক দিচ্ছে আর মেয়েটির দিকে তাকিয়ে আছে। আর এটা অবনী খেয়াল করে। অবনী বলে, আরে তাকিয়ে আছে। আয়রাত, কে তাকিয়ে আছে? আরে ওই যে উনি। আরে কে? আব্রাহাম চৌধুরী। এই কে রে এই আব্রাহাম চৌধুরী? আমিও দেখি তো কোথাকার কে। এই বলেই আয়রাত তার পেছনে ফিরে তাকায়, দেখে যে আব্রাহাম তার দিকেই তাকিয়ে আছে। আয়রাত আর আব্রাহামের পুরো চোখাচোখি হয়ে যায়। আব্রাহামের দিকে তাকাতেই আয়রাতের বুকটা কেমন ধুপ করে ওঠে, কিন্তু আব্রাহাম এবার এক ভ্রু উঁচু করে বাঁকা হেসে আয়রাতের দিকে তাকায়, কেননা সে আয়রাতকে চিনতে পেরেছে, কাল রাতের বাড়ির সেই মেয়েটা। আয়রাত অবাক হয়ে তাকিয়ে আছে আব্রাহামের দিকে, কেননা সে তো গতকাল আব্রাহামকে দেখতেই পায়নি, তবুও কেমন যেন চেনা চেনা লাগছে। আর আব্রাহামের মুখে ঝুলছে বাঁকা হাসি। গল্পটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে। আর জানোই তো আমার ঠান্ডা লেগেছে, এই জন্য গল্পটা শুনতে অনেকটা খারাপ লাগতে পারে, তো এই জন্য আমি অনেক দুঃখিত।